এসএসসি 27 ব্যাচ তোমাদের কিন্তু প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কেমিস্ট্রি থেকে মাত্র 40টা সিকিউ যদি তুমি শেষ করতে পারো তাহলে নিশ্চিত 95+। মাত্র 40টা সিকিউ শেষ করলে তুমি 95+ নিশ্চিত করতে পারবা। তোমাকে সব চ্যাপ্টার পড়তে হবে না, আমি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু সিকিউ দিয়েছি, এগুলি যদি তুমি কমপ্লিটলি শেষ করতে পারো যেইভাবেই প্রশ্ন আসুক এর ভিতর থেকেই আসবে। সকলকে ক্লাস বেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন তোমরা ক্লাস বেলের সঙ্গেই রয়েছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অলরেডি জানো, আমি একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখছি যে ক্লাস বেলের পক্ষ থেকে কিন্তু অলরেডি হচ্ছে তোমাদের জন্য মানে এসএসসি 27 ব্যাচের জন্য স্পেশাল একটা কোর্স চলমান আছে। সেটা হচ্ছে 2-in-1 প্রিমিয়াম ব্যাচ, রাইট? প্রিমিয়াম ব্যাচ এই কোর্সটা কিন্তু চলমান। যদি তোমার প্রি টেস্টের প্রিপারেশন জিরো থাকে তুমি এই কোর্সটা আমাদের সাথে করতে পারো। এখানে রয়েছে অ্যানিমেশনের সাহায্যে প্রত্যেকটা ক্লাস নেওয়া, তারপর হচ্ছে অ্যানিমেটেড হ্যান্ড নোট, প্রচুর পরিমাণ সিকিউ সলভ, হিউজ পরিমাণ এমসিকিউ সলভ, প্রত্যেকটা বিষয়, এবং এই জিনিসগুলো হচ্ছে টাইপ ভিত্তিকভাবে আমরা শেষ করব। তুমি যদি এই প্রি টেস্ট কোর্সটাতে মানে হচ্ছে 2-in-1 প্রিমিয়াম ব্যাচে ভর্তি হও, তুমি কিন্তু প্রি টেস্ট কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি টেস্ট কোর্সটা টোটাল ফ্রি পেয়ে যাবে, যেখানে হচ্ছে তুমি আবার শূন্য থেকে শুরু করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি এবং বিষয়গুলিকে সহজ করার চেষ্টা করি। ওকে, দেখো এইখানে তোমাদের যেই হচ্ছে তৃতীয় অধ্যায় যেটা আছে, হ্যাঁ, এই যে পদার্থের গঠন, এইখান থেকে আমরা কোন কোন সিকিউগুলি পড়বো দেখো আমি কিন্তু গ ঘ মেনশন করে দিয়েছি। ঠিক আছে, গ ঘর জন্য কোনগুলি পড়তে হবে, মানে তোমার হচ্ছে 3 এবং 4 এগুলি শেষ করলে হচ্ছে মোটামুটি তুমি একটা ভালো রেজাল্ট এখান থেকে করতে পারবে। আমি অনেকগুলি 40টা সিকিউ দিয়েছি, তুমি যদি এই 40টা শেষ করো তোমার কিন্তু টেস্টের প্রিপারেশনে কিন্তু অনেকখানি হয়ে যাবে। আর আমাদের কোর্সের যারা আছো মানে আমাদের পেইড কোর্সে যারা ভর্তি আছো এই ভিডিওটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। শুধু পেইড কোর্সের শিক্ষার্থীদেরকেই এই হচ্ছে পিডিএফটা আমি তোমার দিয়ে দিব, ঠিক আছে? আর তোমরা যদি কোনো কিছু এখান থেকে প্রবলেম ফেস করো, বুঝতেছো না কেমিস্ট্রির, তোমাদের সাথে যখন লাইভ ক্লাস হবে লাইভে তুমি প্রশ্ন নংটা বলে দিবা যে স্যার আমি আপনি যে হচ্ছে এইটা দিয়েছিলেন আমি এত নং সিকিউটা বুঝিনি, আপনি একটু বুঝিয়ে দেন। ঠিক আছে ভাইয়া, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের কোর্সের বাইরে যারা আছো তারা যদি কোনো কিছু না বুঝো তোমরা কমেন্ট বক্সে বলবা কোন চ্যাপ্টারটার, কেমিস্ট্রির কোন চ্যাপ্টারের উপর তোমাদের সলিউশন দরকার বা সিকিউ আলোচনা দরকার বলবা, আমি হচ্ছে এগুলি সলভ করার চেষ্টা করবো। আজকে আমি একটা সাজেশন দিচ্ছি, ঠিক আছে? নট সলভ, তুমি দেখো তুমি নিজে পারো কিনা। আচ্ছা, দেখো এখানে বলা হচ্ছে এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল, যে কি বলছে, প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। এই যে দেখো কিউ মৌলটা কোনটা, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 9, প্রোটন সংখ্যা 9 বিধায় আমি কিন্তু বুঝে গেছি যে কি এইটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 9। আচ্ছা, এটা নিউট্রন সংখ্যা কত বলছে? নিউট্রন সংখ্যা 10 বলছে। বলছে আমার একটা অণুর ভর নির্ণয় করার জন্য। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে টোটালি একটা আনকমন প্রশ্ন। এই প্রশ্নটা টোটালি আনকমন প্রশ্ন। এই প্রশ্নটা অনেকে মিস করেছে। হ্যাঁ, বিগত বছরে আমি দেখেছি অনেক টেস্ট পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে মৌলটি শনাক্ত করো। এখানে তোমাকে প্রকৃত ভর নির্ণয় করতে হবে, প্রোটন সংখ্যা নির্ণয় করতে হবে, দেন হচ্ছে ধরো ফসফরাস, অধিকাংশ ক্ষেত্রেই আনসারটা হয় ফসফরাস, 15 বের হয়। হ্যাঁ, আর হচ্ছে অক্সিজেনটা বের হয়, আমি দেখেছি মানে সলভিং করতে গিয়ে। তো এখান থেকে এই দুইটা প্রশ্ন, একটা হচ্ছে অণুর ভর নির্ণয় আর একটা হচ্ছে মৌলটি শনাক্ত করো, এটা হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে করতে হয়। ঠিক আছে, তারপরে আমরা দেখি কোনটা রয়েছে। এই যে এই মডেলটা থেকে পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসে যে দুইটা মডেলের মধ্যে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য, এবং গ নাম্বারে যে প্রশ্নটা আসে কৌণিক ভরবেগ নির্ণয়। এই যে দেখো কৌণিক ভরবেগ নির্ণয় এবং দুইটা মডেলের মধ্যে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য, এই দুইটা প্রশ্ন এই টপিক থেকে আসতে দেখা যায়। কেমন? আচ্ছা, তারপরে দেখো এই যে এখানেও দেখো এই প্রশ্নটা আসছে কৌণিক ভরবেগ নির্ণয়, এটাও কিন্তু বোর্ড কোয়েশ্চন, মাই মেশিন বোর্ড 2024 সালে এই প্রশ্নটা এসেছে এবং আপডেটও কিন্তু তুমি দেখতে পারো। এই চ্যাপ্টার কিন্তু তোমার 26এও ছিল, 26এর সিকিউটাও তোমরা সলভ করে নিবা, তাহলে তুমি আরেকটু ফ্রি থাকবা। কেন? কারণ এই অধ্যায়টা থেকে যেন এই অধ্যায়টা সহজ,
এই অধ্যায় থেকে যেন কোনোভাবেই তোমার ফাইনাল পরীক্ষার প্রশ্ন মিস না হয়। আচ্ছা, তারপরে কি বলতেছে যে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে মনে করো? তোমাদের একটা পদ্ধতি বেশি আসে এখান থেকে, আউবফ নীতি। তা আশা করি তুমি আউবফ নীতি এখানে মিলায় দেখবা এটা মিলতেছে কিনা। বিশেষ করে এই যে প্রশ্নটা কিন্তু আসে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি না এইটা 3s এ না গিয়ে 4d তে যায় কেন, এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে দেখা যায় এবং পটাশিয়ামেরটাই কিন্তু বেশি আসে। আবার এটা কিন্তু খ নাম্বারে ডিরেক্ট বলে, খ নাম্বারে পটাশিয়ামের প্রশ্নটা ডিরেক্ট বলে। কেমন? তারপরে দেখো, তারপরে কি, তারপরে 4 নাম্বারটা, 4 নাম্বার কি বলছে দেখি। বলছে এটা একটা নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, নিউট্রন সংখ্যা হচ্ছে 17। চিত্র 2 এর মৌলটি শনাক্ত করো। নিউক্লিয়াসে ভর এত, নিউট্রন সংখ্যা এত। তাহলে আশা করি এটা তো তোমরা শনাক্তকরণ করতে পারবা। একটু মাথা খাটাইতে হবে যে নিউট্রন সংখ্যা 17 আমি কিভাবে মিলাইতে পারি। আচ্ছা, আর শক্তির ক্রম বিশ্লেষণ করো, এই জায়গাটা দেখো। আমি কিন্তু এইখান থেকে সবচেয়ে বেশি সিকিউ দিয়েছি। কেন? কারণ আমার কেন জানি মনে হচ্ছে এইবার প্রিটেস্টে, আমাদের কোর্সের যারা আছে তাদেরকে আমি এটা বলেছি, এইবার প্রিটেস্টে এই অধ্যায়টা থেকে 2টা সিকিউ আসতে পারে। আমার হিউজ পরিমাণ বারবার কেন জানি অ্যানালাইসিস করে মনে হচ্ছে যে এখান থেকে 2টা সিকিউ এবার দিতে পারে, মানে গ ঘ এখান থেকে 2টা টার্ম আসতে পারে, যার কারণে এখান থেকে আমি একটু সিকিউ বেশি দিয়েছি এবার। আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে 5 নাম্বার প্রশ্নটা। 5 নাম্বার কি বলতেছে, এই যে 50টি পরমাণুর ভর কত। এগুলি কিন্তু একটা আনকমন প্রশ্ন। এই যে আনকমন প্রশ্নগুলি সলভ একটু বেশি করবা। আচ্ছা, এই যে জেড এর সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করলো, ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ইলেকট্রন বিন্যাসের সাহায্যের কারণ বিশ্লেষণ করো। ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে পটাশিয়াম, হ্যাঁ, আর এটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। জেড বলছে না স্ক্যান্ডিনিয়াম, জাস্ট 2টা করবা। 2টা করলেই তো দেখবা যে একটার ক্ষেত্রে হচ্ছে আর একটার ক্ষেত্রে হচ্ছে না। এবং এইটা দিয়ে কিন্তু তোমার খ নাম্বারেও প্রশ্ন আসে। দেখছো এই টাইপটা কিন্তু আমরা এখানেও পেয়েছি। কোথায় যেন, এই যে এইখানেও কিন্তু আমরা পেয়েছি পটাশিয়ামের এটা। আবার এই টাইপটাই দেখো এখানে আবার ঘুরাইয়া দিছে। খেয়াল করছো? যার কারণে এই জিনিসগুলি তোমাকে বুঝতে হবে। ওকে, এখন আমরা 6 নাম্বার সিকিউটা দেখার চেষ্টা করব যে 6 নাম্বার থেকে হচ্ছে সিকিউটা কিভাবে আসে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস তুমি খুব ভালোভাবে খেয়াল করো। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে এই যে আইসোটোপের শতকরা পরিমাণ, এইটা থেকে কিন্তু প্রশ্ন কোনো না কোনোভাবে প্রতিবারই আসতে দেখা যায়। আমি প্রথমেই বলছি যে এই অধ্যায়টা থেকে আমি একটু বেশি সিকিউ দিয়েছি তোমাদের। এই যে দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, তুমি আগে বেসিক থিমটা শিখে নাও যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সূত্র থেকে। আমাদের কোর্সের যারা আছে আমি কিন্তু ক্লাসে তোমাদের এগুলি করাইছি, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে বলা হচ্ছে উদ্দীপকের ওয়াই এবং জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কি না। খুব 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 ইম্পর্টেন্ট, এই সিকিউটা খুব ইম্পর্টেন্ট। এবং ইভেন এটা কিন্তু তোমার বোর্ড কোয়েশ্চেন, 2022 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। কেমন? চলো, তারপরে দেখো 7 নাম্বার কি প্রশ্ন এখান থেকে ওয়েট করতেছে। এইটা হচ্ছে খুবই সোজা, আইসোটোপদের শতকরা পরিমাণ নির্ণয়। ঠিক আছে, আইসোটোপের কি শতকরা পরিমাণ নির্ণয়। তো উদ্দীপকের বলছে মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন। তোমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রম 2টাই আছে, একটা হচ্ছে কপার আছে আর একটা হচ্ছে তোমার ক্রোমিয়াম আছে। এই 2টাই কিন্তু তোমাদের আছে। আমি বলে দিয়েছি যে এগুলি মানে ফিক্সড কিছু জায়গা আছে, এগুলি থেকে প্রশ্ন কোনো না কোনোভাবে তোমার পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, তারপরে দেখো আমরা যদি দেখি এইখান থেকে আর লাস্ট একটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা সেম ঘটনা, এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, এটা হচ্ছে বোর মডেল। হয় 2টার মধ্যে তুলনা চাইবে, না হয় হচ্ছে 2টা থেকে কোনটা গ্রহণযোগ্য এটা চাইবে। চলো আমরা দেখি কোনটা চেয়েছে। উদ্দীপকের মডেল দুটির কি তুলনা চেয়েছে, হ্যাঁ, তুলনা চেয়েছে। আর একটা বলছে সৌর উদ্দীপকের কোন মডেলকে সৌর মডেল বলা হয় কারণ সহ ব্যাখ্যা করো। আমরা জানি রাদারফোর্ডের মডেলটাকে সৌর মডেল বলা হয়। কেন বলা হয় এগুলি কিন্তু আমরা ক্লাসে পড়িয়েছি প্রিয় শিক্ষার্থী। এইখান থেকে টোটাল হচ্ছে তোমাদের আমি 8টা সিকিউ আমি দিয়েছি। এই 8টা সিকিউ তুমি যদি কমপ্লিট করতে পারো, এই অধ্যায় থেকে যেইভাবেই সিকিউ আসুক তুমি কমপ্লিট করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। এবং এখান থেকে যেইভাবেই প্রশ্ন আসুক এর বাইরে আসবে না, কারণ আমি প্রত্যেকটা টাইপকে হয় গতে এনেছি নয় ঘতে এনেছি। অর্থাৎ 8টা সিকিউ শেষ করতে পারলে তোমার তৃতীয় অধ্যায় টোটাল কমপ্লিট, ঠিক আছে? ওকে, তারপরে দেখো চতুর্থ অধ্যায় আমরা যেটা যাই। ওকে, চতুর্থ অধ্যায় থেকে কি বলা হয়েছে, এই যে এই গ্রাফ মানে এই গ্রাফিক্যাল যে উদ্দীপকটা আছে এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা এসে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। 26ও এখান থেকে প্রশ্ন এসেছে। বাট আমি কমন টাইপ যেগুলি এগুলি আর বারবার রিপিট করি না এখান থেকে, কারণ এখান থেকে ফিক্সড কিছু জায়গা আছে প্রশ্ন আসে। গ নাম্বারে আসবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো। ঘ নাম্বারে তোমার হয় পরমাণুর ব্যাসার্ধ,
এটার একটা সেগমেন্ট চাইবে, অথবা আয়নীকরণ শক্তি বা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এই জায়গা থেকে এর মধ্যে সবচেয়ে বেশি আসে আয়নীকরণ শক্তি এবং হচ্ছে ইলেকট্রন আসক্তি, এই জায়গাটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়। এখানে কি বলছে গ নাম্বারে বলা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো, এক। আর দুই হচ্ছে এই যে দেখো আয়নীকরণ শক্তির ক্রম ঊর্ধ্বগামী মানে ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এটা হচ্ছে কি ডান থেকে ডানে গেলে কি আয়তো বাড়ে, ডান থেকে বামে গেলে আয়তো বাড়ে, এবং হচ্ছে উপর থেকে নিচে গেলে হচ্ছে আয়তো কমে। ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন। ক্লাসে কিন্তু আমি এগুলি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন গেল, আর এখান থেকে খুবই কম আছে। 2 নাম্বারটা দেখো কি বলছে, প্রশ্ন নং 2। 2-এ কি বলা হচ্ছে, ওয়াই মৌলটির অবস্থান নির্ণয় করো। ওয়াই মৌলটির কি অবস্থান নির্ণয় করো। তারপর বলছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। খেয়াল করছো আমি বললাম না, হয় তোমার আকার চাইবে, নয় ব্যাসার্ধ চাইবে। পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ, এখান থেকে ফিক্সড একটা জায়গা, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নাম্বারে কি বলছে দেখো। 3 নাম্বারে বলা হচ্ছে এই যে অবস্থান নির্ণয় করো। ফিক্সড অবস্থান নির্ণয় বলতে কিন্তু দুইটা জিনিস, একটা গ্রুপ নির্ণয় আর একটা হচ্ছে পর্যায় নির্ণয়, ঠিক আছে। এই যে পারমাণবিক ব্যাসার্ধ এবং কি ইলেকট্রন আসক্তি, এগুলি ফিক্সড জায়গা ভাই। আমি বারবার বলতেছি, তুমি একটা সিকিউ কিন্তু হারাবা যদি এটা কমপ্লিট না করো, ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখি কি বলছে। তারপরে বলছে পর্যায় সারণী গ্রুপ একে এক্স মৌলের অবস্থান যুক্তিসঙ্গত কিনা ইলেকট্রন বিন্যাস করো, করে দেখো যুক্তিসঙ্গত কিনা। যদি ইলেকট্রন বিন্যাসে দেখো এক হচ্ছে যুক্তিসঙ্গত, ঠিক আছে। আচ্ছা, উভয় ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়ম অনুসরণ করে কি না দেখতে হবে। আউবাফ নীতি মিলাও, n+l মিলাও, দেখো মিলে কিনা। যদি মিলে তাহলে সাধারণ নিয়ম অনুসরণ করে, আর যদি না মিলে তাহলে সাধারণ নিয়ম অনুসরণ করে না। আমরা জানি সাধারণ নিয়ম অনুসরণ করে না বেসিকলি হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে ক্রোমিয়াম। এই দুইটা কিন্তু এই নিয়মগুলি মানে না, যার ফলে কি এগুলি ব্যতিক্রম হইতে, এগুলি সাধারণ নিয়ম অনুসরণ করে। তারপরে তোমরা প্র্যাকটিক্যালি জিনিসটা একটু নিজে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখান থেকে আর একটা সিকিউ আছে, এই যেটা প্রশ্ন নং 5। এইটা থেকে হচ্ছে তোমার এই প্রশ্নটা আসার খুবই 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 ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কেন? এই জিনিসটা হচ্ছে ব্যতিক্রম, যে ধাতব ধর্ম সর্বাধিক। এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2022, ঠিক আছে, এই প্রশ্নটা এসেছিল। তারপরে কি উদ্দীপকের মৌলগুলির ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা। ওই যে দেখো, তুমি এইখান থেকে জাস্ট হচ্ছে অবস্থান নির্ণয়, একটা হচ্ছে তোমার অবস্থান নির্ণয়, আরেকটা হচ্ছে আমি যদি বলি ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি, এই দুইটা। আরেকটা কি ইলেকট্রন আসক্তি, আরেকটা কি ও আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। আরেকটা হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ, এই দুইটা জায়গা তোমাকে যদি তুমি শেষ করতে পারো, এখান থেকে যেভাবে সিকিউ আসুক তুমি কিন্তু পারবা। জাস্ট 5টা সিকিউ যদি তুমি এখান থেকে শেষ করতে পারো পর্যায় সারণী থেকে, তাহলে তোমার টোটাল অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখার চেষ্টা করি পরবর্তীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা রাসায়নিক বন্ধন, খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এই যে দেখো, প্রথমেই বলা হচ্ছে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। যেহেতু বলতেছে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, দ্যাটস মিন এখানে যে কোনো মূল্যে কপার আর ক্রোমিয়ামকে নিয়ে আসা হবে। 1 2 বলছে কি, আচ্ছা এইখান থেকে সবচেয়ে কমন কথা হচ্ছে রে ভাই, যে একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কমন কথা, আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য। আমি বলি আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যটা তুমি যদি খেয়াল রাখো, আয়নিক বন্ধন না, এখানে হবে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। এইটা যদি খেয়াল রাখো বা এইটার অ্যাপ্লিকেশনটা যদি তুমি করতে পারো, এখান থেকে যে টাইপের সিকিউ আসুক তুমি পারবা। সেম ঘটনাটা দেখো, দ্রবণীয় হলো অদ্রবণীয়, প্রমাণ পাইছো? এগুলি কিন্তু আয়নিক এবং সমযোজী বন্ধন দিয়ে ব্যাখ্যা দিতে হবে, রাইট। আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে। এখানে বলা হচ্ছে এই যে বন্ধন গঠন প্রক্রিয়া, এইটা বন্ধন গঠন প্রক্রিয়া তুমি দেখো এটা আয়নিক না সমযোজী হিসাব করো, ধাতু না অধাতু, ডায়াগ্রামের সাহায্যে দেখাবা কিভাবে ইলেকট্রন শেয়ার হয়, কিভাবে ইলেকট্রন ত্যাগ হয়। এই বিষয়গুলি কিন্তু তোমাদের সাথে আমরা কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে আর এবং এস মৌলের বন্ধন গঠনের একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। এইখান থেকে তোমার
প্রশ্নের টাইপ হচ্ছে কি আমি বলি, এক নাম্বার প্রশ্নের টাইপ হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, 2 নাম্বার হচ্ছে অষ্টক এবং দ্বিত্ব নিয়ম, অষ্টক ও দ্বিত্ব নিয়ম। 3 নাম্বার জায়গা হচ্ছে তোমার, 3 নাম্বার জায়গাটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে বন্ধন গঠন প্রক্রিয়া, বন্ধন গঠন প্রক্রিয়া, রাইট। এই 3টা টপিক এখানে তোমার পুরো অধ্যায়টাকে কভারেজ করে দিবে সিকিউর জন্য, রাইট। ওকে, দেখে আমরা 3 নাম্বারটা কি বলা হয়েছে। 3 নাম্বার বলতেছে, এইটা প্রশ্নটা আছে, এটা একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে দেখো কি বলছে, অণুটির বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এইটা চেয়েছে, আরেকটা কি চেয়েছে, যে অষ্টক এবং 2 নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে, হিসাব করে দেখো কোনটা প্রযোজ্য হবে। এখান থেকে 2টা সিস্টেমে প্রশ্ন হয়, একটা হচ্ছে অষ্টক বা দ্বিত্ব নিয়ম দেখাও, 2টার মধ্যে কোনটা গ্রহণযোগ্য, বা এইটা অষ্টক নিয়ম মানলেও ওইটা দ্বিত্ব নিয়ম মানে না, বা এইটা দ্বিত্ব নিয়ম মানলেও ওইটা অষ্টক নিয়ম মানে না। বেসিকলি দ্বিত্ব নিয়মের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ঠিক আছে। এই 3টা জিনিসই সবচেয়ে বেশি দেখা যায় কোনো না কোনোভাবে, আমাদের ছোট ছোট মৌল যেগুলি, এগুলি দ্বিত্ব নিয়মের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আর দ্বিত্ব নিয়মটাই হচ্ছে আধুনিক নিয়ম, ঠিক আছে। ওকে, তারপরে চলো আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি। 4 নাম্বারটা কি বলা হচ্ছে, 4 নাম্বার সোডিয়াম, এটা কিন্তু আবার এমসিকিউতে আসে। এই যে তোমার সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, 801, এটা কিন্তু এমসিকিউতে দেয়, স্ফুটনাঙ্কটা দেয় না, কিন্তু গলনাঙ্কটা দেয়, ঠিক আছে। বলছে তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন সহ ব্যাখ্যা করো। প্রথম যৌগটি কি সোডিয়াম ক্লোরাইড, দ্বিতীয় যৌগটি কি HCl, তার মানে তোমার সোডিয়াম ক্লোরাইডের তাপ প্রদানের লেখচিত্র বাড়বে। এটা তো এই লেখচিত্র তো আমি তেমন ডিরেক্ট করাইছিলাম তোমাদের, ঢাকা বোর্ড 2023-এ আসছে এই প্রশ্নটা। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় বলতেছে, প্রথম ও দ্বিতীয় যৌগ দুটির বন্ধন প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও এরা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। এইটাই কিন্তু হচ্ছে তোমার আয়নিক যৌগের বৈশিষ্ট্য, ফিক্সড। এখন আমরা এটা থেকে 5 নাম্বার সিকিউটা দেখার চেষ্টা করব, যে 5 নাম্বার সিকিউটা কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল বর্ণনা করো। পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল মানে এটা একটা আয়নিক যৌগ যে কোনো মূল্যে, ঠিক আছে, এবং QS2 এবং R2 এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয়, অর্থাৎ যেইটা দ্রবণীয় হবে ওইটা আয়নিক যৌগ। তুমি খেয়াল করো, আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য যদি তুমি পড়ো, অষ্টক নিয়ম, দ্বিত্ব নিয়ম যদি পড়ো, এবং বন্ধন গঠনের প্রক্রিয়াটা যদি তুমি পড়ো, এখান থেকে যেইভাবে সিকিউ আসুক তুমি পারবা, ঠিক আছে। এটা যতদিন এই চ্যাপ্টার আছে এই 3টা টপিক থেকে প্রশ্ন করতে হবে, এছাড়া ওইখানে সিকিউ করার মতো কোনো ওই রকম ভাইটাল টপিক নাই, ঠিক আছে। এবং এই সৃজনশীলগুলি তুমি ফলো করতে পারো, ঠিক আছে। ওকে, আরেকটা দেখি এখান থেকে আছে টোটাল 6 নাম্বারটা। ওকে, দেখো 6 নাম্বারে কি বলা হচ্ছে। 6 নাম্বারে বলা হচ্ছে যে K2 এর বন্ধন গঠন প্রক্রিয়া, অলরেডি একই জিনিস। তারপরে হচ্ছে মৌলগুলির আয়নীকরণ শক্তির ক্রম, এটা কিন্তু 4র্থ অধ্যায়, বাট হচ্ছে এটা রিলেটেড দেখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এবং এটা কুমিল্লা বোর্ডে আসছে 2023 সালে, ঠিক আছে। এখান থেকে জাস্ট 6টা সিকিউ যদি তুমি শেষ করতে পারো, এখান থেকে যেইভাবেই প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা, ঠিক আছে। তো এখন দেখবো আমরা অধ্যায় 6, তোমার যেটা হচ্ছে কি এই যে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অধ্যায়, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলিকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। তোমরা যখন অনার্সে কেমিস্ট্রি নিয়ে পড়বা তখন হচ্ছে পাবা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, স্পেকট্রোস কেমিস্ট্রি, ফুড কেমিস্ট্রি, তারপরে হচ্ছে তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি পাবা, মেডিসিনাল কেমিস্ট্রি পাবা, বিভিন্ন কেমিস্ট্রি, রিঅ্যাকশন মেকানিজম 1, রিঅ্যাকশন মেকানিজম 2, এরকম পাবা। তারপরে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি 1, অর্গানিক কেমিস্ট্রি 2, মানে এক একটা বই পাবা। একটা অধ্যায় আমরা এরকম ভেঙে ভেঙে পড়তেছি না, ইন্টারে গেলে এগুলির আবার ইলাবোরেটলি পাবা, মানে এইগুলি মিলে হচ্ছে কয়েকটা চ্যাপ্টার মিলে একটা অধ্যায়, যদি আরো বিস্তারিত জানতে হবে, ঠিক আছে। ওকে, চলো দেখি এখানে কি বলা হচ্ছে, যে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এইটা দিয়ে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে হচ্ছে বলছে 1 এবং 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে সব ম্যাথমেটিক্যাল আলোচনা। তারপরে দেখো 2 নাম্বার কি, এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো, এবং হচ্ছে এম যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইটা
এখানে সব যেহেতু মানে ম্যাথমেটিক্যাল কথাবার্তা, যার কারণে এখানে আমি আর বিস্তারিত বলতেছি না। তারপর আমি বলে লিখতেছি তোমার এমসিকিউর ক্ষেত্র এটা দরকার, সিকিউর ক্ষেত্র এটা দরকার, যদি তুমি একটা জিনিস এখান থেকে খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে কি n ইকুয়াল টু জি বাই এম, হ্যাঁ, জি বাই এম ইকুয়াল টু এক্স বাই এন এ ইকুয়াল টু ভি বাই এসটিপি 22.4 ইকুয়াল টু, এখানে নিচ্ছে না দেখে আমি নিচে লিখতেছি ভি বাই এস এ টিপি 24.789 এইটা। বাট তোমাদের তোমাদের এতটুক পর্যন্ত মনে রাখলেই চলে। এর মধ্যে তুমি বেশি পাবা হচ্ছে এতটুক, বাট মনে রাখতে হবে তিনটা। এইটা দিয়ে কিন্তু তুমি গ নাম্বারের অনেক প্রশ্ন, মানে এইটার সাথে এটা রিলেশন না, বাট গ নাম্বারের অনেক প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। আরেকটা কথা, তোমাকে এখানে জি বলতে কিন্তু আমি গ্রামকে বোঝাচ্ছি, যেটাকে অনেক সময় কি স্মল এম বা ডবল ইউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, 2 নাম্বার তোমাকে যেটা মনে রাখতে হবে, ডবল ইউ ইকুয়াল টু এস এম ভি বাই হচ্ছে 1000, এই সূত্রটা। আরেকটা তোমাকে মনে রাখতে হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কি মনে রাখতে হবে? লিমিটিং বিক্রিয়ক। এই জায়গাগুলি তোমাকে ফলো করতে হবে এখান থেকে খুব ভালোভাবে, তাহলে তুমি এখান থেকে প্রশ্ন পারবা। এবং এখানের অধিকাংশ প্রশ্নই কিন্তু হচ্ছে তোমার পাত্র রিলেটেড, এই জায়গাটা একটু এনশিওর করার চেষ্টা করবা। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2 গেল। তারপরে দেখো হচ্ছে প্রশ্ন নাম্বার 3 কি অপেক্ষা করতেছে। এই যে দেখো লিমিটিং বিক্রিয়ক এবং পাত্রের কি ঘনমাত্রা। এখানে কিভাবে সূত্র পড়বে দেখো, বি পাত্রের, বি হচ্ছে গ্রাম আছে আর একটা মিলিলিটার আছে, বিতে দেখো এই যে 100 মিলিলিটার আর একটা গ্রাম আছে, তার মানে আমি বুঝতে পারি। আবার হচ্ছে সালফিউরিক অ্যাসিড মানে কি এমও আছে, তার মানে আমি বুঝতে পারি এখানে কোন সূত্র পড়তেছে। মাত্র সূত্রটা আমি দেখা যাচ্ছি 2 নম্বরে যে সূত্রটা দেখাইছি। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে কি বলছে, এই যে এ পাত্রের ঘনমাত্রা নির্ণয় করো। সেম ঘটনা, বি পাত্রের মিশ্রণ উৎপন্ন মানে প্রকৃতি, মানে সেটা ক্ষারীয় না অম্লীয়, এই টাইপের। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কি বলা হচ্ছে? 5 নাম্বার বলা হচ্ছে স্থূল সংকেত নির্ণয় করো। আচ্ছা, স্থূল সংকেত একই হলেও গাঠনিক সংকেত ভিন্ন, এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবা, অবশ্যই করে যাবে। এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখব এখান থেকে যে কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক হবে, অর্থাৎ দুইটারই এসএম ভি ইকুয়াল টু এটা বের করতে হবে, দুইটারই দেখতে হবে কোনটার বিষয়, এবং প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্রবণকে যদি আমি এখানে কি করি, এখানে যদি আমি মিশ্রিত করি, রাইট। আচ্ছা, এখন যেই জিনিসটা আমরা দেখবো, এখান থেকে জাস্ট হচ্ছে 6টা সিকিউ যদি তুমি শেষ করতে পারো, এই চ্যাপ্টার যতদিন আছে এই 6টার ভিতর থেকেই দেখবা, এই 6টা টাইপ থেকেই দেখবা পরীক্ষায় প্রশ্ন আসতেছে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন আমাদের 7ম অধ্যায়টা দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া। কি বলছে? উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, এটা আমরা দেখব কি ধরনের বিক্রিয়া হচ্ছে। তারপরে হচ্ছে আমরা এখানে ঘটনা ঘটানোর চেষ্টা করব, এবং এইখান থেকে কিন্তু আমি তোমাকে সহজভাবে বলে দেই কি কি পরীক্ষায় আসে। একটা হচ্ছে লা সাথে লিয়ারের নীতি, লা সাথে লিয়ারের নীতি। আর 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার যেটা আসে রেডক্স, রেডক্স আর নন রেডক্স, নন রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ। এই প্রকারভেদ থেকে সিকিউ হয়, প্রকারভেদ, যেটা হচ্ছে এই যে এখানে আছে কোন ধরনের বিক্রিয়া, ঠিক আছে। তারপরে দেখো জারক বিজারিত হয় এবং বিজারক জারিত হয় উক্তিটি 2 নং বিক্রিয়ার আলোকে বিশ্লেষণ করো। 2 নং বিক্রিয়া, হ্যাঁ, এইটার আলোকে বিশ্লেষণ করো। অবভিয়াসলি এই প্রশ্নটা খুবই ব্যতিক্রম, এটা সিলেট বোর্ডে আসছে 2025 সালে, খুবই ব্যতিক্রম একটা প্রশ্ন, ওই ব্যতিক্রমটা দিয়ে দিতে পারে। এবং এখান থেকে সিকিউ টাইপ হচ্ছে এই যে এই দুইটা টাইপ থেকে বেশি সিকিউ আসে, কেমন? আচ্ছা, তারপরে দেখো প্রশ্ন নং 2। প্রশ্ন নং 2 কি বলতেছে, যে জারণ বিজারণ যুগোৎপদ ভাবে ঘটে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, 2 নং বিক্রিয়াটিতে তাপ ও চাপ উভয়ের প্রভাব পরিলক্ষিত হবে কি না বিশ্লেষণ করো। দেখো চাপ এবং তাপের প্রভাব আছে কিনা, মানে লা সাথে লিয়ারের নীতি এখানে তোমাকে রেসপেক্ট করে কিনা ওইটা খেয়াল করো। আচ্ছা, যদি হয় তাহলে তো হইলো, যেহেতু সাজেশন ক্লাস, আমি আর এখানে সলিউশনে যাচ্ছি না, তুমি নিজে একটু করার চেষ্টা করো। ওকে, তারপরে দেখো প্রশ্ন নং 3। প্রশ্ন নং 3 কি বলতেছে, রেডক্স বিক্রিয়া কিনা।
এই যে 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া কিনা সমীকরণ সহ ব্যাখ্যা করো। 2 নাম্বার বলতেছে 2 এবং 3 বিক্রিয়া একই ধরনের কিনা সমীকরণ সম্পূর্ণকরণ সহ ব্যাখ্যা করো। 2 এবং 3 মিলায়ে দেখো কি ধরনের বিক্রিয়া হয়। আমি এই যে দেখুন রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়ার যে প্রকারভেদ আছে ওই প্রকারভেদ থেকে কিন্তু সলিউশনটা আসতেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে 4 নাম্বারে কি বলা হচ্ছে, 4 নাম্বার সিকিউতে কি বলা হচ্ছে যে উদ্দীপকের বিক্রিয়াটা কি এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া এইটা, এবং সাম্যাবস্থার উপর চাপ এবং ঘনমাত্রার প্রভাব। এই যে লা শাতিলিয়ারের নীতি, ঘনমাত্রার প্রভাবটা খুব কম আসে, তারপরে অনেক সময় ব্যতিক্রম প্রশ্ন করতে গিয়া দিয়ে দিতে পারে। বেশি আসে হচ্ছে তোমার তাপমাত্রা, 2 নাম্বার হচ্ছে চাপ। ওকে, এই দুইটা জায়গা তোমাকে রেসপেক্ট করে এখান থেকে লা শাতিলিয়ারের নীতি থেকে। তারপরে দেখার চেষ্টা করো 5 নাম্বারে কি বলতেছে সালফারের জারণ মান নির্ণয় করো। এটা কোনো বিষয় না, এটা অলরেডি তোমরা এগুলি পারো এক্স ধরে টরে। আচ্ছা, মাইমেসিং বোর্ডে আসছিল। এবং জারণ বিজারণ বিক্রিয়া ছাড়া সংগঠিত হয়নি, এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে জারণ বিজারণ ছাড়া সংগঠিত হয়নি। এটা হচ্ছে তুমি বিশ্লেষণ করবা, বিভিন্ন বিক্রিয়া অপ্রয়োজনীয় কথা লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আমরা 8ম অধ্যায় তোমাদের যেটা আছে এটা শর্ট সিলেবাসে ছিল না, এই প্রশ্নটা আবার আসছে। এখান থেকে যে প্রশ্নটা আসে ধাতুর প্রলেপ দেওয়া সম্ভব কিনা এইটা আসে। তারপর হচ্ছে গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ, এই প্রশ্নটা আসে এখান থেকে। ওই রকম এখান থেকে হাই কোয়ালিটির কোনো প্রশ্ন করে না। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা, ওই যে সেম কথা, গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ। ওকে, এখানে লবণ সেতু দেখতে হবে, আমি কিন্তু তোমাদের ক্লাসে এগুলি অ্যানিমেটেড হ্যান্ডনোটের সাহায্যে করাইছি এবং অ্যানিমেশনের সাহায্যে কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিছি। আচ্ছা, তারপরে দেখো একদল পরীক্ষার্থী বিক্রিয়া সহদিবাহিতা এবং বিদ্যুৎ তড়িৎ উৎপাদনের কৌশল, সেম ঘটনা রিপিটেশন হয়েছে। ওকে, এই যে এই প্রশ্নটা দেখে কি বলছে ডেল এস এ মান নির্ণয়, এখানে একটাই গাণিতিক টাইপ আছে। এটার মধ্যে কিন্তু দুই সূত্র হবে। বন্ধন শক্তির ক্ষেত্রে একরকম সূত্র, আর হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি মানে বন্ধন শক্তি বের করার জন্য একটা সূত্র কিন্তু এরকম H2 মাইনাস H1, আর একটা হচ্ছে তোমার H1 মাইনাস H2। এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে কিভাবে কি করা যায়। এটা কিন্তু দুইটা সূত্র কিন্তু দুই ক্ষেত্রে। আবার এখানে চাইছে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা, রাইট। আচ্ছা, তারপরে লাস্ট যেটা খনিজ সম্পদ তোমাদের জৈব যৌগ, এখান থেকে কিছু পড়ো না পড়ো দুইটা প্রশ্ন, দুইটা টাইপ খুব ভালোভাবে পড়ে যাবা। 1 নাম্বার হচ্ছে অসম্পৃক্ততা, 2 নাম্বার হচ্ছে ইন্টারচেঞ্জ, এবং 3 নাম্বার হচ্ছে পলিমারটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো কিউ পলিমার থেকে এস এবং রূপান্তর এলডিহাইড থেকে কিভাবে অ্যালকোহল হয়, অ্যালকোহল থেকে কিভাবে অ্যাসিড হয়, এই বিষয়গুলো, এই যে অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। তারপরে এখানে বলা হচ্ছে, খেয়াল করো যে বলা হচ্ছে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়, এই প্রশ্নটা পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা, এগুলো একটু নিজে প্র্যাকটিস করো। বাট তোমার আমাদের কোর্সের যারা আছো তাদেরকে হচ্ছে আমি এটার পিডিএফটা দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে ভিডিওটাও দেখে নিতে পারো। পিডিএফ দিলেও হচ্ছে এটা তোমাকে সলভ করতে হবে, আর ভিডিও দেখলো তোমাকে সলভই করতে হবে, কারণ এখানে তো আমি সলভ করাই দিচ্ছি না, এখানে তোমাকে আমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। সলভ করাটা তোমার দায়িত্ব, দেখো কোনটা পারো না। আমি কোর্সের স্টুডেন্টদের কথা বলতেছি, সবগুলি তোমাদের পারা উচিত, কারণ এই টাইপগুলি কিন্তু আমি তোমাদের করাইছি। তারপরেও যদি না পারো কমেন্ট বক্সে বললো, আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসে গিয়ে এই জায়গাগুলি সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে দেখো এখানে কি বলতেছে, এই যে অসম্পৃক্ততার পরীক্ষা, এই যে মনোমার প্রস্তুত করা সম্ভব কিনা, সেম জিনিস। এই চ্যাপ্টারটা ভয় পায় না, যে এটা হচ্ছে একটা টাটকা অধ্যায় যে এখান থেকে আনসার করলেই ফুল মার্ক। এই যে দেখো অসম্পৃক্ততা কিনা, ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি সম্ভব কিনা, সেম জিনিস ঘুরায় গাড়ায় দিতেছে। তারপরে দেখো উদ্দীপকের এই যে ইথানল কিভাবে পাওয়া যায়, তার মানে এখানে আমাকে বিস্তারিত লিখতে হবে কিছু। এখানে এই যে দেখো এটা সোডা লাইম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে, এক্স হচ্ছে মিথেন, বুঝাই যায় এখানে তৈরি হবে যে। ওকে, ওয়াই যৌগটা আমাদের জীবনের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি ক্ষতিকর, হিসাব করে দেখো কি আসে এখানে। ওয়াই যৌগটি প্রোপিনকে পলিমারকরণ করলে কি হয়, ইথিলিনকে পলিমার করে প্রোপিনকে কি হয়, পলিথিন হয়। দেখো এই যে ও একজন তোমাদেরই আমাদের ক্লাসের যারা আছো, ও লেখছে প্রোপিনকে পলিমার করলে পলিথিন হয়। কেন? কারণ প্রোপিনের মধ্যে প আছে, পলিথিনের মধ্যে প আছে, যার কারণে নাকি পলিথিন হয়। তো কাজেই খুব ডিপলি বুঝতে হবে এই জিনিসগুলি বুঝতে হবে। হ্যাঁ, আমি ভুল বললাম না ঠিক বললাম, তুমি একটু চিন্তা করো যেটা হয়েছে না হয়েছে। আচ্ছা,
তারপরে দেখো 6 নাম্বারটা কি বলছে, অসম্পৃক্ততার পরীক্ষা এবং কিভাবে এম যৌগ থেকে জেড যৌগ প্রস্তুত করবে। এইটা হচ্ছে কি তোমার এলডিহাইড, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যালকিন। তার মানে এম থেকে জেডে যাইতে হবে, এলডিহাইড থেকে অ্যালকিনে যাইতে হবে, মানে উল্টে আসতে হবে, ঠিক আছে। এইখানে টোটাল হচ্ছে তোমাকে আমি 40টা সিকিউ দিলাম, এই 40টা সিকিউ তুমি করো, দেখবা তোমার ওই 5টা সিকিউর বুঝ নিয়ে যাইতে হবে না, গিয়ে দেখবা তোমার মিনিমাম 6-7টা কমন পড়ে গেছে। তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা দিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।